হ্যালো, ওয়েলকাম, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আসুন, বসুন, দেখুন আরশো লাল গোলাপ। এর আগে একটি পর্বে আমরা বলেছিলাম প্রধানত দুটি কারণে গত জুলাই আগস্ট 2024-এর ছাত্র, অভিভাবক ও জনতার অভ্যুত্থানের ঘটেছিল। এক, চাকরি এবং কর্মসংস্থান যেন হয় মেধার ভিত্তিতে, কোনো দলীয় ভিত্তিতে নয়। এবং দুই, চাকরি ও কর্মসংস্থানের সৃষ্টি যেন হয় সম্প্রতি ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে নেক্সট জেনারেশন বাংলাদেশ 2024 বা পরবর্তী প্রজন্ম বাংলাদেশ 2024 শীর্ষক গবেষণার ফলাফলে জানা গেছে বেকারত্ব, দুর্নীতি ও বৈষম্যের কারণে শতকরা 55 জন তরুণরাই বিদেশে যেতে আগ্রহী। কিন্তু তারা বিদেশে কিভাবে এবং কোন দেশে যাবে, কিভাবে সরকার তাদের এই আগ্রহ মেটাবে, এসব বিষয়ে লাল গোলাপের এই পর্বে আলোচনা করতে আজ এখানে উপস্থিত আছেন দেশে ও বিদেশে প্লেন এবং অন্যান্য বিষয়ে কাজে অভিজ্ঞ ক্যাপ্টেন রেজাউর রহমান। ক্যাপ্টেন রেজা, আপনি পাইলট, কেন আপনি পাইলটের চাকরিটা বা কাজটা বেছে নিয়েছিলেন? আমি ছোটবেলায় 71-এর যুদ্ধ দেখেছি। তো আমাদের বাসার উপর দিয়ে কুড়িগ্রামে দুটো MiG-21 এসে পাকিস্তান আর্মির উপরে বম্বিং করছিল একটা ট্রেনের উপরে। ওটা দেখে আমি খুব ইন্সপায়ার্ড হই যে আমি ফাইটার পাইলট হব। এখন একটু বুঝিয়ে বলুন, প্লেনটা আসলে ওড়ে কিভাবে, মানে পেছনের যন্ত্রটা কি? আমি একটু সহজভাবে বলি, আপনি কেউ যদি গাড়িতে চড়ে কোথাও যাওয়ার সময় যদি হাতটা বের করে আপনি যদি এইভাবে দেন যে বাতাসটা লাগবে, হাতটা উপরে উঠে যাবে। আচ্ছা, তো একটা স্পিডে আসলে স্লো স্পিডে হবে না। এই জন্য এরোপ্লেন রানের উপর দিয়ে যখন রান করে একটা সার্টিন স্পিড আসার পরে এয়ারক্রাফটটা লিফট আপ হয়ে যায় অটোমেটিক। আবার নামার সময় আবার সেম পাওয়ার কমে যায় যখন নোজ ডাউন করে, তখন আস্তে আস্তে ওই ফ্ল্যাপটা এরকম হয়ে যায়। তখন এই কার্ভেচারটা ওটা হলো ফ্ল্যাপ, হচ্ছে আপনার স্পিড কমানোর জন্য। ল্যান্ডিং এর সময় তো আপনাকে নিয়ে আসতে হবে একটা স্পিডে যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি 300 মাইল স্পিডে ল্যান্ড করতে পারবেন না, বাট আপনি 120 মাইল স্পিডে। আচ্ছা, প্লেন তো চলে পেট্রোলে, তাই না? কেরোসিন। আচ্ছা, এটা থাকে কোথায়? আমরা মোটর গাড়ি জানি কোথায় দিতে হয়, প্লেনের তেলগুলো থাকে কোথায়? এরোপ্লেনে উইংয়ে থাকে। আপনি যে এই ডাঙার মধ্যে, ডাকার ভিতরে হচ্ছে আপনার ফিউল ট্যাঙ্কস। আচ্ছা, ওর ভিতরে থাকে। কত উঁচু যেতে পারে একটি প্লেন? কমার্শিয়াল এরোপ্লেন যেতে পারে আপ টু লাইক 45,000 ফিট। এত? আচ্ছা, আমি যে কেন তার উপরে কেন যেতে পারে না? ওটা এয়ারক্রাফটের প্রেশারাইজেশন সিস্টেমটা এইটুক করতে পারবে। এত প্যাসেঞ্জার নিয়ে এয়ারক্রাফটকে প্রেশারাইজ করা সম্ভব নয় এর উপরে যাওয়া। আচ্ছা, কিন্তু আমি আবার কিছু প্রাইভেট জেট চালাতাম আমেরিকাতে, ক্যালিফোর্নিয়াতে। এটা আবার যেতে পারে আপ টু অল দি ওয়ে টু 60,000 ফিট। তো 45-50 আমরা ইজিলি উঠে যেতাম। আচ্ছা, প্রথম যেদিন আপনি আকাশে উঠলেন কিরকম লেগেছিল আপনার? এটা খুব ইন্টারেস্টিং। আমি এয়ারফোর্সে ক্যাডেট হিসাবে গেলাম। আমার ইনস্ট্রাক্টর ছিলেন রিটায়ার্ড পরে এয়ার কমোডর অংশতুন, উনি উপজাতীয় ছিলেন। উনি আমাকে খুলনায় নিয়ে গেলেন। আমি সামনের সিটে বসে, উনি পিছনের সিটে। তো উনি আমাকে খুলনার শহর বলে, রেজা তুমি কি খুলনা শহর দেখতে পাচ্ছ? তা আমি একটু সাইড দিয়ে এভাবে দেখতেছি। বলে দেখতে পাচ্ছ না? তো উনি উল্টাই দিলেন। তা আমি ঝুলে ঝুলে দেখলাম খুলনা শহর। মানে আমাদের এয়ারক্রাফটটা অ্যারোবেটিক করতে পারে। আপনি কোন ধরনের প্লেন চালিয়েছেন বা লাইসেন্স পেয়েছেন? আমি তো অনেক এরোপ্লেনই চালিয়েছি। আমি DC-10, এয়ারবাস, সর্বশেষ যেটা বোয়িং, আমি বোয়িং 767 এবং বোয়িং 737। এখন আমার কারেন্ট রেটিং হচ্ছে বোয়িং 737। আচ্ছা, এখানে বলুন যে এই যে প্লেনগুলো চালিয়েছেন আপনাকে তো লাইসেন্স নিতে হয়, তাই না? এবং তার জন্য ট্রেনিংও নিতে হয়। হ্যাঁ, প্রতিটা এরোপ্লেন আপনি মনে করেন টয়োটা গাড়ি চালাচ্ছেন, আপনি মার্সিডিজ চালাতে পারবেন, ওটা প্রবলেম না। কিন্তু আপনি উঠেই একটু প্রথমে একটু কনফিউজ থাকবেন এটা সিস্টেমটা কি, বাট বেসিক জিনিসটা সব একই। যেহেতু আমরা প্যাসেঞ্জার নিয়ে ফ্লাই করি, সেজন্য সেফটির জন্য আপনাকে কমপ্লিট একটা ট্রেনিং প্রোগ্রামের ভিতর দিয়ে যেতে হবে। ওখানে আশ্চর্যের কিছু নাই। নাথিং শুড কাম এজ সারপ্রাইজ। তো আপনার কর্মজীবন তো বিস্তৃত, কেননা আপনি বাংলাদেশে তথা এশিয়াতে কাজ করেছেন, ফ্লাই করেছেন, আবার ওদিকে ইউরোপে আপনি সুইডেনে কিছুদিন ছিলেন বলে আমি জানি। তারপরে আপনি আবার আমেরিকায় ক্যালিফোর্নিয়াতে কমার্শিয়াল লাইসেন্স নিয়েছেন, সেখানেও আপনি ফ্লাই করেছেন, আর ইন্ডিয়াতেও আপনি করেছেন, তাই না? তা আপনার এই বিস্তৃত কর্মজীবনে বলতে পারেন যে আপনি একজন ফ্লাইং হিরো, কিন্তু তারপরে আপনি রাজনৈতিক হিরো হয়ে গেছেন। এখন বলুন যে
এখন কি আপনি ওখানে স্থিরতা লাভ করেছেন আমেরিকাতে, আবার আপনি ফিরে এসেছেন ঢাকাতে, আবার এই গ্যাঞ্জামের মধ্যে আপনি এসেছেন, কি আপনি চান? আমি যখন আমেরিকান সিটিজেন হলাম 2021 সালে, তখন এইখানে একটু বুঝিয়ে বলুন আমেরিকান সিটিজেনশিপ বা নাগরিকত্ব। কারণ আমরা কেউ যদি আজকে আমাদের যারা অনুষ্ঠান দিচ্ছেন তরুণরা, তারা যদি আমেরিকায় যেতে চান, যেতে হলে কী কী পর্যায়ে পার হতে হয় সেটা আমাকে বলুন। মানে ধরুন ভিসা করতে হয়, তারপরে গ্রিন কার্ড, তারপর পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি। তো এগুলো একটু তফাৎগুলো বুঝিয়ে বলুন, বিশেষ করে গ্রিন কার্ড এবং পাসপোর্টের মধ্যে তফাৎটা। আমি প্রথম বলি যে এখান থেকে যাওয়াটাই তো মেইন। আপনাকে এখন আগে অনেক সময় বিভিন্নভাবে মানুষ ইলিগালি যেতে পারতো, এখনও অনেকে মেক্সিকো হয়ে যায়, ভেরি ডেঞ্জারাস এবং অনেক এক্সপেন্সিভও, এবং অনেকেই মারা যায়। আপনারা তো প্রায় দেখেন ইউরোপে যাওয়ার পথে ওরকম মারা গেল। তো সব থেকে সহজ উপায় হচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে যাওয়া, যারা শিক্ষিত জনগোষ্ঠী, যারা ক্যারিয়ার পার্সিউ করতে চায়। স্টুডেন্ট ভিসা নিয়ে গেলে আপনি যদি 4 বছরের F1 ভিসা পান, 4 একাডেমিক ইয়ার, তাতে আপনাকে কাজের পারমিটও দিবে 20 ঘন্টা সপ্তাহে। তো এটা আবার শেষ করার পরে একটা চাকরির অফার বের করতে হবে, হুইচ ইজ পসিবল, আমেরিকার লতেই বলে ওইটা। তখন আপনাকে H1 ভিসা দিবে। H1 হচ্ছে টেম্পোরারি ওয়ার্কার। সেটা আপনি 2 বছর ওই কোম্পানিতে চাকরি করলে H1 ভিসা নিয়ে, মাইন্ড ইট, ওরা একটু কম বেতন দিবে, বাট আপনার তো ভবিষ্যৎটা ক্লিয়ার করে হয়ে যাচ্ছে। কম বেতন দিবে, বাট এগেন আমেরিকান স্ট্যান্ডার্ডের নিচে তো দিতে পারবে না, বাংলাদেশ থেকে তো অনেক বেশি। মনে করেন H1 ভিসার জন্য অ্যাবাউট $50,000-60,000 পার ইয়ার পাবে, হুইচ ইজ $5,000। আমেরিকাতে $5,000 কিন্তু অনেক টাকা। এখানে আমি 5 লক্ষ টাকা খরচ করে ফেলে অনেক লোককেও দেখছি, বাট আমেরিকাতে ভ্যালু ফর মানি আছে। তো H1 ভিসা হয়ে যাওয়ার পরে তারপর পাবে গ্রিন কার্ড। গ্রিন কার্ডটা আবার 5 বছর পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সিটিজেনশিপের জন্য। তখন আপনি সিটিজেনশিপের পরীক্ষাও আছে, পাস করতে হবে, সবাই পারে। আমেরিকায় তরুণদের যাওয়ার বিষয়টি আমরা প্রথমে বেছে নিয়েছি, কারণ গোটা আমেরিকায় ইমিগ্রেন্টদের দেশ, তাই আমেরিকায় হতে পারে বাংলাদেশের তরুণদের লক্ষ্য। কিন্তু আমেরিকায় গেলে আপনার প্রাথমিক অভিজ্ঞতা কি হতে পারে সে বিষয়ে মুভি করেছেন শাহরুখ খান। মুভির নাম মাই নেম ইজ খান। নায়ক একজন মানসিক প্রতিবন্ধী। দেখুন ক্যালিফোর্নিয়াতে গিয়ে তার অভিজ্ঞতার ক্লিপ। ক্যাপ্টেন রিজার্ভ, মাই নেম ইজ খান আমরা দেখলাম। এখন আপনি বলুন আপনার কি অভিজ্ঞতা হয়েছিল যখন আমেরিকাতে প্রথম গেলেন? আমি আমেরিকাতে প্রথম যাই 1986-এর 25 ডিসেম্বর, ক্রিসমাস ইভে। তো আমি ইউরোপ থেকে যাওয়ার পর ইউরোপে লন্ডনে ছিলাম 1 সপ্তাহ। খুব প্রচণ্ড ঠান্ডা ছিল। যখন ক্যালিফোর্নিয়া নামলাম দেখি 22 ডিগ্রি টেম্পারেচার ইন দ্য ইভিনিং, বিউটিফুল ওয়েদার। আমি দেখি বের হয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে আই এম গোয়িং টু লিভ ইন দিস পার্ট অফ দি ওয়ার্ল্ড। আর তাই ক্যালিফোর্নিয়াতে বলে সবচেয়ে বেশি আমেরিকার অধিবাসী বসবাস করছে। সবচেয়ে অনেক মেক্সিকান, চাইনিজ, কোরিয়ার সিটি আছে আলাদা, জাপানিজ, আমরাও আছি, আমাদের লিটল বাংলাদেশ আছে। বাংলাদেশ অনেক কম, হ্যাঁ অনেক, সে তুলনায় অনেক কম। তা ক্যালিফোর্নিয়া কিন্তু রিচেস্ট স্টেট ইন দি ইউনাইটেড স্টেটস, অ্যাট দি সেম টাইম 4th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে এক আমেরিকার মধ্যে ঢুকে আছে বিশ্বের 4th বৃহত্তম ইকোনমি বা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ ক্যালিফোর্নিয়া, তাই না? এছাড়া টেক্সাসও আছে, যেটা একটা পৃথিবীর বৃহত্তম দেশ হিসেবেই গণ্য হতে পারে। আলাস্কা আছে, আরেকটি বড় দেশ, তাই না? কিন্তু সেইগুলো মিলে সব আমেরিকা যুক্তরাজ্য 50টি অঙ্গরাজ্যের সমন্বয়ে, এই তো। আচ্ছা, তো
এত জায়গা, অনেক লোক তো লাগবে, বাংলাদেশিতে লাগবে, অন্য দেশের লোক লাগবে, বেশি আসে ওখানে মেক্সিকো বর্ডার ক্রস করে। আপনার মেক্সিকো থেকে অনেক লোক চলে আসে আমেরিকাতে, সবসময় আসছে, পোর্টোরিকানরা আসে, এবং দক্ষিণ আমেরিকা থেকে অনেক লোক ওখানে যায়। সেই তুলনায় আমরা তো খুব কমই গেছি ওখানে। এখন তো প্রায় 15 লক্ষ লোকের মতন বাঙালি ওখানে আছে। 15-20 লাখ হবে। আচ্ছা, ওরা কোথায় থাকে সবচেয়ে বেশি? নিউ ইয়র্ক অ্যান্ড দেন ক্যালিফোর্নিয়া। ওখানে জ্যাকসন হাইটসে ওরা সবসময় আড্ডা মারে, ওটা বাঙালি। ওটা বাংলাদেশের মতো, ওটা পান খাচ্ছে, পিক ফেলতেছে, মানে ওটা হচ্ছে আপনার আরেকটা বাংলাদেশ আর কি। খাওয়া দাওয়া সব লুঙ্গি পরে লোকজন রাস্তায় হাঁটতেছে, অবশ্য গরমকালে, শীতকালে পারবে না। বাংলাদেশের সব খাওয়া দাওয়া পাওয়া যায়। আপনার কিছু কিছু খাবার পাওয়া যায় ওখানে, যেটা আমি বাংলাদেশে খুব একটা দেখি, পাওয়া যায় না। ইলিশ মাছ পাওয়া যায় 2 কেজির উপরে। আমেরিকা বিশ্বের তৃতীয় জনবহুল দেশ। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে চায়না ও ইন্ডিয়া, কিন্তু অনেক উন্নত দেশে এখনও জনসংখ্যা কমে যাচ্ছে, এমনকি চায়নাতেও। যে চায়নাতে কোনো দম্পতি 1 সন্তানের বেশি জন্ম দিলে তাদের শাস্তি পেতে হতো, যে কারণে একাধিক সন্তানের জন্ম দিতে অনেক চাইনিজ পালিয়ে চলে যান আমেরিকায়। এই প্রসঙ্গে আমার একটি অভিজ্ঞতা গল্প বলছি। আমি যখন চায়নাতে গিয়েছিলাম তখন আমার সঙ্গে ছিলেন একজন দোভাষী, যিনি চাইনিজ এবং বাংলা উভয় ভাষায় বলতে পারতেন। তিনি আমাকে নিয়ে একটি পার্কে গিয়েছিলেন। সেখানে আমি দেখলাম একটি প্রাইমে 2টি বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটি দম্পতি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমাদের দেশে তো একজন দম্পতির একটি সন্তান হতে পারে, এখানে যে দেখছি 2টি ছেলে মেয়ে। তখন বলছি, তুমি একটু ওদের কাছে গিয়ে দেখো, দেখবে ওরা যমজ। আমি গিয়ে দেখলাম সত্যি তারা যমজ। সেই চায়নাতে যেখানে যমজ ছাড়া আপনি 1 সন্তানের বেশি জন্ম দিতে পারতেন না, সেখানে এখন 2 সন্তান শুধু নয়, আরও বেশি সন্তানের জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। এবং চায়নাতে তারপরেও লোক সংখ্যা কমে যাচ্ছে, হয়তো একসময় চায়নার চেয়ে বেশি জনসংখ্যা হয়ে যাবে ইন্ডিয়ার। যাই হোক, আমরা সম্প্রতি দেখেছি সিরিয়ার প্রচণ্ড যুদ্ধের সময় 10 লক্ষ শরণার্থীকে আশ্রয় ও কাজের খোঁজ দিয়েছে জার্মানি। তখন অ্যাঞ্জেলা মার্কেল ছিলেন জার্মানির চ্যান্সেলর বা সরকার প্রধান। এভাবে তিনি সমাধান করেছেন জার্মানির জনসংখ্যা কমে যাওয়ার ফলে শিল্প, কারখানা, ব্যবসা বাণিজ্যে শ্রমিক কর্মচারীর অভাব। সম্প্রতি আরও জানা গেছে রাশিয়াতেও জনসংখ্যা কমে যাচ্ছে। ইংল্যান্ড তথা ইউকে, সেখানেও কিন্তু জনসংখ্যা কমছে। বলা যায় ইটালি, গ্রিস, পর্তুগাল সহ ইউরোপের বহু দেশে জনসংখ্যা কমতির দিকে। এসব দেশ থেকে অনেকে চলে যাচ্ছেন অস্ট্রেলিয়া ও ক্যানাডাতে, বিশেষত ডাক্তার, ডেন্টিস্ট ও নার্সরা। সুতরাং ইউরোপ হতে পারে তরুণদের লক্ষ্য, কিন্তু তাই বলে কখনোই অবৈধভাবে সমুদ্র পাড়ি দিয়ে যাবেন না। অনেক বাংলাদেশি লিবিয়া এবং টিউনিসিয়া হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন, ভূমধ্যসাগরে তারা ডুবে যান, তাদের করুণ মৃত্যু হয়। সুতরাং সেভাবে নয়, যেসব স্থানে যাবেন তার চেষ্টা করবেন অবশ্যই বৈধভাবে। ক্যাপ্টেন রেজা, এবার বলুন গ্রিন কার্ড এবং পাসপোর্ট পাওয়ার মধ্যে তফাৎটা কি? আপনি নিজে গ্রিন কার্ড নিয়ে বাংলাদেশে ফিরে এসেছিলেন, কিন্তু আপনি নিজে পাসপোর্টটা নেননি। অন্য সবার পাসপোর্টের ব্যবস্থা করে দিয়েছিলেন আপনি, আপনার কুড়িগ্রামের যারা অধিবাসী, কিন্তু আপনি নেননি। এইবার বুঝিয়ে বলুন গ্রিন কার্ড আর পাসপোর্টের মধ্যে তফাৎটা কি? নিয়ম হচ্ছে গ্রিন কার্ড পাওয়ার পরে আপনাকে 5 বছর থাকতে হবে। 5 বছরের ভিতরে গ্রিন কার্ড পাওয়ার 5 ইয়ার্স পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু 3 বছর কন্টিনিউয়াস রেসিডেন্স লাগবে। তো আমি যখন গ্রিন কার্ড পেলাম 90-তে, আমি এই দেশে চলে আসলাম 92-তে। আমার 5 বছর হয়নি, 3 বছর হয়নি। 5 বছর আগে হতে হবে, পরে 3 বছরের কোটা। তো এটা আমার জন্য কখনোই সম্ভব হয়নি। বাট আমার গ্রিন কার্ড দিয়ে আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করা, ওরা হলো, আমার বাচ্চারা ওখানে জন্ম হলো, ওরা সিটিজেন হয়ে গেল। বাট আমার সিটিজেনশিপ ঝুলেছিল অনেক বছর। তারপর যখন লাস্ট টাইম তারা খেয়ে দেশ থেকে চলে গেলাম, বাধ্য হয়ে যখন দেশে আসতে পারতেছিলাম না, 3 বছর পূর্তি হয়ে গেল, আমি সিটিজেন হয়ে গেলাম। পাসপোর্ট এই তো সেটাই, সিটিজেনশিপ ইজ ইওর পাসপোর্ট। তখন পাসপোর্টটা। আপনার মেয়েদের কি অবস্থান এই ক্ষেত্রে? তারা কি পাসপোর্ট হয়ে গেছে? ওরা জন্মগতভাবেই সিটিজেন। আচ্ছা, ওরা কেমন আছে? ওরা কি ভাবে বাংলাদেশ সম্পর্কে? ওরা তো এখানে অনেকদিন ছিল। হ্যাঁ, ওরা আমার 2 মেয়ে, আমার মেয়ে হঠাৎ করে ইউনিভার্সিটি থেকে ফোন করে 3 অগস্ট আমাকে বলতেছে, পাপা তুমি কি জানো দেশে কি হচ্ছে? আমাকে আপনাকে বাবা বলে, ড্যাডি বলে না? না, তো বলে বাবা তুমি জানো দেশে কি হচ্ছে? আমি বললাম যে হ্যাঁ। বলে তুমি কোথায়? আমি বললাম, আমাকে জিজ্ঞেস করছে আর ইউ ফ্লাইং, তুমি কি ফ্লাইংয়ে আছো? আমি বললাম যে না।
আমাকে বলে কি তুমি ইউ স্টপ ফ্লাইং, আমি বাসায় আসছি। তো বাসায় এসে আমিও তখন বাসায়, সে আমাকে কতগুলো ভিডিও ক্লিপ দেখাচ্ছে, আমি দেখছি মা এগুলো। তা বলছে যে আমার ইউনিভার্সিটিতে আমাদের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আমাকে ডেকে জিজ্ঞেস করতেছে বাংলাদেশে এত কিছু হচ্ছে, তা আমরা একটা ডেমনস্ট্রেশন করি। তা আমরা 4 তারিখে লিটল ঢাকা বলে একটা রেস্টুরেন্ট আছে, আপনি যে এলাকায় গেছেন কেএফসি, তো ওখানে রেস্টুরেন্টে আমি সবাইকে টেক্সট করে ইনভাইট করলাম। আমার মেয়েই ইনিশিয়েটিভটা নিল, তার মানে স্টুডেন্ট হিসাবে সে খুব ফিল করছে। তো পুরো জিনিসটা যখন আমি তাকে এক্সপ্লেন করতেছি, তো মেয়ে তো ওখানে জন্ম, বড় ওইখানে, আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করলো পাপা হোয়াট ইজ স্বৈরাচার। তারপর তাকে বুঝিয়ে বললাম ব্যাপারটা কি। তো ওর প্রেজেন্টেশন ছিল বাংলায়, আবার আমি ওখানে মোস্টলি বাঙালি যারা স্টুডেন্ট, আমাদের এটা ছিল, প্রোগ্রামটা ছিল হলো 4th of August, ঢাকায় তখন 5th of August মর্নিং। আমরা তখন একটা স্টপ সেন্ডিং রেমিটেন্স থ্রু দি লিগাল চ্যানেল, অ্যাটলিস্ট সরকারকে চাপে ফেলতে হবে, এটাই ছিল আমাদের প্রোগ্রাম। তো ওখানে হয়ে গেছে খুব সংগ্রামী একটা ব্যাপার হয়ে গেছে, লোকজন যারা চিৎকার করতেছে, ইট টাচড মাই হার্ট। আচ্ছা, আপনার মেয়েরা তো এবং আপনার স্ত্রী কেয়াও ড্রাইভিং জানে, তাই না? হ্যাঁ, সবাই জানে। তা ফ্লাইং জানে না সবচাইতে আমেরিকা যাবার আগে মানুষ কি উচিত নয় যেসব তরুণরা যেখানে যাবার কথা ভাবছেন তাদের ড্রাইভিং শেখা এবং ইংরেজি শেখা? ইংরেজি শেখাটা বাধ্যতামূলক, আমেরিকাতে ড্রাইভিং শেখাটা খুব একটা কঠিন কিছু না। এখানে একটা কথা বলতে চাই, আমি যখন জেলখানায় ছিলাম তখন সহবন্দীদের কাছে সবচেয়ে আগে যে প্রশ্নটা আমি শুনতে পেতাম সেটা, ভাই আপনার বাড়ি কোন জেলায়? বাংলাদেশে কিন্তু জেলা প্রবণতা অনেক বেশি, সেটা আমেরিকাতেও অনেক আছে। আচ্ছা, তো আপনার ওখানে আমেরিকাতেও আমি দেখলাম যে চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া এসব দেশের আপনার এসব জায়গা থেকে কিন্তু নিউ ইয়র্কে অনেক বেশি আছে, এদের অনেক অ্যাসোসিয়েশনও আছে। আচ্ছা, সিলেটের একটু কম, তাই না? এবং সেখানে আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, প্রায় 1/3 মোটর গাড়ির চালক, উবারই হোক অথবা মিনিক্যাবই হোক, সে কিন্তু বাঙালি, এবং রাস্তায় হাঁটা মুশকিল হতো, এই শরীর ভাই উঠে পড়েন এরকম এত ড্রাইভার। তা ওরা খুব ভালো ইংরেজি জানে। এটা কি একটা জরুরি নয় আজকে তরুণরা যারা এখানে আন্দোলন করছেন এবং যারা বিদেশ যেতে আগ্রহী তাদের ইংরেজিটা শেখা খুব ভালো করে? যারা বিদেশ যেতে আগ্রহী, ইংরেজি এটা শেখা তো খুবই জরুরি। আর এখন এত অ্যাডভান্সড, আমার এক নেইবার আছে চাইনিজ, তো তার সাথে আমি অ্যাপের মাধ্যমে ট্রান্সলেট করে কথা বলতাম। সে চাইনিজ ভাষায় বলতো, আমি ইংরেজিতে শুনতাম, আমি ইংরেজিতে বলতাম, সে চাইনিজ ভাষায় শুনতো। হি বিকাম মাই গুড ফ্রেন্ড। আছে, আপনি চলে যাওয়ার মতো অবস্থা আছে, বাট প্রফেশনাল লাইনে আপনাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। দ্যার ইজ নো, এটার কোনো বিকল্প নাই আর কি। আমেরিকায় মুভি, পপ গান, জিন্স, টি শার্ট, কফি এসব যে শুধু আমেরিকান কালচার বা সংস্কৃতির বাহক তা নয়, এর সঙ্গে আছে আমেরিকান ফাস্ট ফুড কালচার, যা বিশ্বের বহু দেশকে আকৃষ্ট করেছে। যেমন ধরুন ম্যাকডোনাল্ডস হ্যামবার্গার, ম্যাকডোনাল্ডসের প্রতীক গোল্ডেন আর্চ দেখা গেলেই সেখানে সপরিবারে খেতে পারেন। ম্যাকডোনাল্ডস হ্যামবার্গার হ্যাম বা শূকরের মাংসের কিন্তু নয়, এসব হ্যামবার্গার হয় গরুর মাংসের কিমা দিয়ে। অবশ্য ম্যাকডোনাল্ডস চিকেন বা মুরগির মাংসেরও হ্যামবার্গার সার্ভ করে থাকে। আরও আছে ফিলেও ফিশ, যেটা মাছের হ্যামবার্গার। ম্যাকডোনাল্ডস ছাড়াও বিশ্বে এখন কেএফসি, পিৎজা হাট, ডমিনোজ পিৎজা, বার্গার কিং, কোকা কোলা, পেপসি কোলা, স্প্রাইট, ফান্টা ইত্যাদিও সুপরিচিত। দেখুন দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে ম্যাকডোনাল্ডসের প্রতীকী চিহ্ন ইংরেজি এম অক্ষর, এবং তার প্রতিষ্ঠাতা রে ক্রচ তাদের 100তম ফ্র্যাঞ্চাইজ বা ব্রাঞ্চ খুলতে যাচ্ছেন। ক্যাপ্টেন রেজা, আমার মনে আছে প্রথম যখন আপনি আমেরিকা থেকে এলেন এখানে বাংলাদেশে, আবার ফিরে এলেন যখন নিজের পাসপোর্ট না করে, তখন সোজা আমার বাড়িতে এসেছিলেন। এসে বললেন যে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই
আমি কুড়িগ্রামের কিছু উন্নতি করতে চাই, আমি দেশে ফিরে এসে আমি পাসপোর্ট নেইনি। আমাকে বললেন সগর্বে, এবং নিশ্চয়ই ওয়েলকাম, বসুন আমার সঙ্গে কথা বলুন। তখন আপনি আরও বললেন যে প্লেনেই কিন্তু আপনার সঙ্গে আলাপ হয়েছিল আসার পথে। টিপু সুলতান বলে এক ভদ্রলোক, তিনি ব্রুকলিনে থাকেন, তিনি কিন্তু অনেক কন্ট্রিবিউট করেছেন বাংলাদেশের জন্য। অনেকে হয়তো বুঝতে পারেন না যে বিদেশে বাঙালিরা কী করেন বাংলাদেশের জন্য। এই টিপু সুলতান কিন্তু ইন্টারন্যাশনাল ফারাক্কা বার্জ একটা বাঁধের কমিটি করেছিলেন, যে যেখানে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে তিনি কিন্তু বিশাল আন্দোলন চালিয়ে গেছেন ওখান থেকে, এবং এখানে এসেও তিনি আবার আসছিলেন এখানে সেই আন্দোলনের জন্য। সেখানে আপনার সঙ্গে প্লেনে তার আলাপ হয়। এবং টিপু সুলতান একটা বাড়ি ছিল উত্তরাতে, বলে আমি ভাড়া দিতে যাচ্ছি। তখন আপনি বললেন ওটা আমাদেরকে ভাড়া দেন, কারণ আমরা ওখানে এভিয়েটার্স ক্লাব করব। এ বিষয়ে কিছু বলেন। ওই ক্লাবটা কোথায় গেল? ওই ক্লাবটা উত্তরায় আমরা করেছিলাম। সব পাইলটরা, আপনিও ছিলেন, ইনভলভ ছিলেন। মানে পাইলটদের ক্লাব? হ্যাঁ, পাইলটদের ক্লাব। তো ওখানে উদ্বোধনী অনুষ্ঠানে আপনার, কারণ এয়ারপোর্ট খুব কাছে, সেটা এয়ারপোর্ট কাছেই। এখানে আমাদের এই কমিউনিটির জন্য একটা দরকার। আজকে দেখবেন ঢাকা ক্লাব আছে, উত্তরা ক্লাব আছে, রাওয়া ক্লাব আছে। আমাদের কমিউনিটির বাচ্চাদের বিয়ে হয়, বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, বিভিন্নভাবে কালচারাল প্রোগ্রাম হয়। তো এটার জন্য সেই সেটাকে সামনে রেখেই আমরা ওটা করেছিলাম। তো আলটিমেটলি এক সময় 1/11-এর পরে এই পরবর্তী সরকার আমাদের ক্লাবটা বন্ধ করে দিল। আজ অনেক কথা আপনি আমাদের জানালেন। এ থেকে আশা করি দেশের তরুণ সমাজে উপকৃত হবে, এবং আপনার উপদেশ মোতাবেক তারা বৈধভাবে ইংরেজি এবং অন্ততপক্ষে মোটর ড্রাইভিং শিখে তারা আমেরিকায় যাবার চেষ্টা করবেন। এত বড় দেশ, অনেক লোক লাগবে আমেরিকায়। ডোনাল্ড ট্রাম্প যাই বলুন না কেন, আমি জানি মনে মনে তিনিও চান যে আমেরিকায় বাংলাদেশিরা আসুক, কেন তারা অনেক আইন শৃঙ্খলা মেনে চলে, অন্তত বিদেশে, যেখানে মেক্সিকান বা পর্তুরিকানরা হয়তো এত আইন মেনে চলে না। সুতরাং বাংলাদেশিরা সেখানে সমাদৃত হবেনি বলে আমার ধারণা। যাই হোক, আশা করি আপনি আবার আসবেন, আমাদের সহযোগিতা করবেন। ক্যাপ্টেন রিজা, এখানে দুবার আসার জন্য আপনাকে আমার 2টি লাল গোলাপ দেওয়া উচিত বলে মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমেরিকায় পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য আগেই ঘোষণা দিয়েছেন তিনি আমেরিকায় অবৈধভাবে আগত ইমিগ্রেন্টদের বহিষ্কার করবেন। কিন্তু যাই বলুন না কেন, তিনি কোনো নবাগতদের ছাড়া আমেরিকা চলবে না। বৈধভাবে ইমিগ্রেন্ট নেওয়ার ধারা আমেরিকাকে বজায় রাখতে হবে তার শিল্প, ব্যবসা, বাণিজ্য বজায় রাখার জন্য। সুতরাং চেষ্টা করে দেখুন, কথায় বলে হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ এ ওয়ে, অর্থাৎ দৃঢ় সংকল্প থাকলে উপায় একটা হয়ই। দেখুন ওয়েস্ট সাইড স্টোরির মুভির একটি ক্লিপ। এখানে বিভিন্ন দেশ থেকে আগত সবাই মিলেমিশে গাইছেন উই লাভ আমেরিকা। আজ এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।